আমরা এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে আমাদের বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে আমাদের ভূমিরূপ তৈরি হচ্ছে সেটা আমরা পূর্বের ভিডিওতে আমরা দেখেছি, তাই না? তো চলো আজ আমরা বহির্জাত প্রক্রিয়ার যে প্রধান শক্তি, আমরা আগের দিন বলেছিলাম যে বহির্জাত প্রক্রিয়ার প্রধান শক্তি হচ্ছে নদী। তো সেই নদীর বিষয়ে আজ আমরা আলোচনা করব। দেখো, যদি আমরা খেয়াল করি যে আমাদের ভূপৃষ্ঠের উপরে অলমোস্ট কত শতাংশ, না 70% ভূমিরূপের পরিবর্তন কার দ্বারা হয়? নদীর দ্বারা হয়। বোঝা গেল? দেখো, যত রকমের আমাদের প্রাকৃতিক শক্তি রয়েছে, এই যে পার্বত্য অঞ্চল থেকে শুরু করে মালভূমি অঞ্চল দিয়ে গিয়ে সমভূমি অঞ্চল পর্যন্ত পড়ছে, এই পর্যন্ত আমাদের টোটাল যে ভূমিরূপ রয়েছে, এই ভূমিরূপের যে পরিবর্তনটা, সেটা যদি আমরা দেখি তাহলে দেখব সব থেকে বেশি করছে কে? নদী। কত শতাংশ? 70%। ঠিক আছে? এবং সব থেকে অ্যাক্টিভ, ক্রিয়াশীল যে বহির্জাত শক্তি, সেটা কিন্তু আমাদেরকে নদী। ওকে, চলো যদি আমরা এবার চলে আসি যে নদী কাকে বলে, তাহলে আমরা বলতে পারবো যে দেখো, যে প্রবাহমান জলধারা কি হবে, একটা নির্দিষ্ট খাতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে মধ্যাকর্ষণ শক্তির প্রবাহে একদম আমাদের পাহাড়ি অঞ্চল থেকে বা পার্বত্য অঞ্চল থেকে নিচে নেমে আসবে এবং নেমে এসে মালভূমি অঞ্চল, সমভূমি অঞ্চল হয়ে কোথায় পড়বে? সমুদ্রে এসে পড়বে। এই যে প্রবাহমান জলধারা, এই প্রবাহমান জলধারাকেই আমরা কি বলবো? প্রবাহমান জলধারাকেই কিন্তু আমরা কি বলবো? নদী বলবো। বোঝা গেল? যদি আমরা দেখি তাহলে আমরা দেখব ভারত তথা আমাদের ভারতবর্ষের যদি বৃহত্তম নদী দেখি, তাহলে আমাদের ভারতের বৃহত্তম নদী কত? কি? গঙ্গা। কত কিলোমিটার? 2500 কিলোমিটার পর্যন্ত কিন্তু আমাদের গঙ্গা বিস্তার লাভ করে রয়েছে। বোঝা গেল? চলো আমরা যদি দেখি গঙ্গার উৎপত্তি কোথায়? গঙ্গোত্রী গোমুখ হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে কোথায় এসে পড়েছে? না আমাদের বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে এসে কিন্তু পড়েছে। কে? আমাদের গঙ্গা নদী। ওকে, চলো এবার আমরা জানবো নদীর প্রবাহপথ বা গতিপথ। যদি আমরা একটা আদর্শ নদী দেখি, কি নদী? যদি একটা আদর্শ নদী দেখি তাহলে দেখবো যে একটা আদর্শ নদীর তিনটি গতি। একটা আদর্শ নদীর কটা গতি? তিনটি গতি। কি কি? উচ্চ গতি, মধ্য গতি, নিম্ন গতি। কি কি গতি? উচ্চ গতি, মধ্য গতি, নিম্ন গতি। এই তিনটে গতি নিয়েই কিন্তু একটা নদী তৈরি হয় বা একটা আদর্শ নদী তৈরি হয়। তাহলে আদর্শ নদী আমরা কাকে বলবো? না, যে নদীর তিনটে গতি থাকবে, উচ্চ গতি থাকবে, মধ্য গতি থাকবে এবং তার সাথে সাথে নিম্ন গতি থাকবে। এই তিনটি গতি একসাথে থাকবে, তাদেরকে আমরা কি বলবো? না আদর্শ নদী বলবো। এবার চলে আসি, প্রথমেই চলে আসবো উচ্চ গতি। এই যে উচ্চ গতিটা, এটাকে বলা হয় যৌবন পর্যায়। নদীর কি পর্যায়? যৌবন পর্যায় বলা হয়ে থাকে। আর এই যৌবন পর্যায়ে নদী কোথা দিয়ে প্রবাহিত হয়? পার্বত্য অঞ্চল দিয়ে। কোন অঞ্চল দিয়ে? পার্বত্য অঞ্চল দিয়ে। পার্বত্য অঞ্চল দেখতেই পাচ্ছ, এটা কি অঞ্চল? পাহাড়ি অঞ্চল বা পার্বত্য অঞ্চল। এই পার্বত্য অঞ্চলে নদী যৌবন পর্যায়ে প্রবাহিত হয়। তারপরে পরিণত পর্যায়ে বা মধ্য গতিতে, পরিণত পর্যায় বা মধ্য গতিতে নদী মালভূমি অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। কি অঞ্চলের মধ্যে দিয়ে? মালভূমি অঞ্চলের মধ্যে দিয়ে কিন্তু নদী প্রবাহিত হয়। এরপর চলে আসো নদী নিম্ন গতিতে বা আমাদের বার্ধক্য প্রবাহ, যেটাকে আমরা বলছি। বার্ধক্য প্রবাহে নদী কোন দিক দিয়ে প্রবাহিত হয়? সমভূমি অঞ্চলের মধ্যে দিয়ে। সমভূমি অঞ্চলের মধ্যে দিয়ে কিন্তু নদী প্রবাহিত হয়। বোঝা গেল? তাহলে আমরা নদী পেলাম, নদীর তিনটে গতি পেলাম। একটা আদর্শ নদীর তিনটে গতি থাকে এবং আমাদের বহির্জাত প্রক্রিয়ায় কি কি ভূমিকা পালন করে সেটা আমরা পেলাম। আমি আরো একবার হাইলাইট করে দিই, একটা আদর্শ নদীর কটা গতি? তিনটে গতি, উচ্চ, মধ্য, নিম্ন। ঠিক আছে? উচ্চ গতিকে বলা হয় যৌবন পর্যায়, যেটা পার্বত্য পাহাড়ি অঞ্চলের মধ্যে দিয়ে যাচ্ছে। মধ্য গতিতে বলা হয়
পরিণত পর্যায় বা মালভূমি প্রবাহ, যেটা আমার মালভূমি অঞ্চলের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং সর্বশেষে নিম্নগতি বা বার্ধক্য পর্যায় যেটাকে আমরা বলছি, সেটা সমভূমি অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা আদর্শ নদী পেয়ে গেলাম। নদী কাকে বলে আমরা যেটা পেয়েছিলাম যে না, প্রবাহমান জলধারাকে কি বলা হয়, নদী বলা হয়। একটা আদর্শ নদীর উদাহরণ যেমন ভারতের গঙ্গা, এটাতে আমাদের তিনটে গতি কিন্তু বিরাজমান। আর এই যে গঙ্গা নদী, এর দৈর্ঘ্য কত, অলমোস্ট 2500 কিলোমিটার কিন্তু গঙ্গা নদীর দৈর্ঘ্য। আর একটা জিনিস আমরা কি পেয়েছিলাম, যে বহির্জাত প্রক্রিয়ায় সর্বাধিক ক্রিয়াশীল বহির্জাত যে শক্তি, সেটা হচ্ছে নদী। কত শতাংশ, না অলমোস্ট 70% কিন্তু এই নদী দখল করে আছে। ঠিক আছে। আর গঙ্গা নদী উৎপত্তি লাভ করে কোথা থেকে, গঙ্গোত্রী গোমুখ গুহা হতে। গঙ্গোত্রী গোমুখ গুহা হতে উৎপত্তি লাভ করে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে কিন্তু পড়েছে। বোঝা গেল? চলো এবার আমরা জলচক্রটা সম্পর্কে পড়ব। কি সম্পর্কে পড়ব, জলচক্র। দেখো জেনারেলি কি হয়, জেনারেলি আমাদের পার্বত্য অঞ্চল থেকে নদী বয়ে আসে, মালভূমি অঞ্চল হয়ে সমভূমি অঞ্চল হয়ে কোথায় গিয়ে পড়ে, আমাদের সমুদ্রে গিয়ে পড়ে, তাই না? কোথায় গিয়ে পড়ে, এই যে সমুদ্র অঞ্চল রয়েছে, এই সমুদ্র অঞ্চলে গিয়ে পড়ে। এবার দেখো জেনারেলি যেটা হয়, এই সমুদ্র অঞ্চল থেকে প্রচুর পরিমাণে জল বাষ্পীভূত হয়ে উপরের দিকে ওঠে। কি হয়, জল বাষ্পীভূত হয়ে উপরের দিকে ওঠে। এই জল যখন বায়ুকে সম্পৃক্ত করে, বায়ুকে কি করবে, সম্পৃক্ত করবে, সম্পৃক্ত করবে, অর্থাৎ বায়ুতে হিউমিডিটির পরিমাণ বা জলীয় বাষ্পের পরিমাণ যখন 100% হবে, তখন কি হবে, মেঘের সৃষ্টি করবে। কিসের সৃষ্টি করবে, মেঘের সৃষ্টি করবে। এই মেঘ, এই যে মেঘ সৃষ্টি হলো, এটা কি হবে, প্রচুর বৃষ্টিপাতের ঘটাবে পাহাড়ি অঞ্চল বা তৎসংলগ্ন অঞ্চল এবং সমভূমি অঞ্চল, সব জায়গায় প্রচুর বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাতের ফলে সেটা আবার প্রবাহমান জলধারা হিসেবে কোথায় গিয়ে পড়বে, না যেখানে উৎপত্তি লাভ করেছিল সেখানে গিয়ে পড়বে। তখন সেটা, এটাকে আমরা কি বলবো, তখন এটাকে আমরা বলবো জলচক্র। তাহলে কি হলো, সমুদ্র থেকে জল বাষ্পীভূত হবে, বাষ্পীভূত হবে, বাষ্পীভূত হয়ে কিসের সৃষ্টি করবে, ঘনীভূত, বাষ্পীভবনের পরে সেটা ঘনীভূত হবে, ঘনীভূত হবে বা বায়ু সম্পৃক্ত হবে, অর্থাৎ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কত হবে, 100% হবে। তখন সেটা কিসের সৃষ্টি করবে, মেঘের সৃষ্টি করবে। আর এই মেঘ থেকে যখন অধঃক্ষেপণ আকারে, কি আকারে, অধঃক্ষেপণ আকারে যখন বৃষ্টির আকারে জল নিচে নেমে আসবে, এবং নেমে এসে সেই জল আবার কোথায় গিয়ে মিশবে, সমুদ্রে গিয়ে মিশবে। এই যে চক্রাকার আবর্তন, এই চক্রাকার আবর্তনকেই বলা হয় জলচক্র। কি বলা হয়, এই চক্রাকার আবর্তনকেই বলা হয় জলচক্র। ক্লিয়ার? তাহলে জলচক্র কি বোঝা গেল? এবার দেখো জলচক্র যদি আমরা দেখি যে জলচক্রের উপাদান কি, তাহলে আমরা প্রথমে পেলাম বাষ্পীভূত হওয়া, অর্থাৎ বাষ্পীভবন। তারপরে কি পেলাম, প্রথমে আমরা পেলাম বাষ্পীভবন, বাষ্পীভবনের পরে আমরা কি পেলাম, ঘনীভবন, ঘনীভবনের পরে আমরা কি পাবো, না অধঃক্ষেপণ। দেখেছো, বাষ্পীভবন, অধঃক্ষেপণ। এরপরে দেখো যে এই যে জলটা প্রবাহিত হচ্ছে, এটাকে আমরা বলি কি, পৃষ্ঠ প্রবাহ। এটাকে আমরা কি বলি, পৃষ্ঠ প্রবাহ। তাহলে জল প্রথমে বাষ্পীভূত হচ্ছে, ঘনীভূত হচ্ছে, তারপর অধঃক্ষেপণ বা প্রেসিপিটেশন আকারে, বৃষ্টির আকারে নিচে নেমে আসছে, এবং সেটা পৃষ্ঠ প্রবাহের আকারে কোথায় গিয়ে মিশছে, না সমুদ্রে গিয়ে মিশছে। এই যে চক্রাকার আবর্তনটা হচ্ছে, এই চক্রাকার আবর্তনটাকে আমরা জেনারেলি বলে থাকি জলচক্র। ওকে, তো জলচক্র যদি আমরা দেখি, জলচক্রের গুরুত্বর মধ্যে আমরা যদি চলে আসি যে এর কি গুরুত্ব রয়েছে, তাহলে দেখো আমরা প্রথম যে গুরুত্বটা এটা পাবো, সেটা হচ্ছে জলের যে ব্যালেন্স, সারা পৃথিবীব্যাপী যে ভারসাম্য, সেই ভারসাম্য কিন্তু বজায় রেখে চলেছে কে, আমাদের এই জলচক্র। ঠিক আছে। এরপর দেখো, এরপর যদি আমরা দেখি যে জলচক্র কি করছে, এই যে ব্যালেন্স রক্ষার সাথে সাথে আমাদের পৃথিবীর
বাস্তুতন্ত্রকে বাস্তুতন্ত্রকে কি করছে, রক্ষা করছে। ওকে, তারপরে কি করছে জলচক্র, জলচক্রের মাধ্যমে আমাদের পৃষ্ঠপ্রবাহ বা নদীতে কি কি চলে আসছে, নদী সৃষ্টিতে কিন্তু আমরা এই জলচক্রের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পাচ্ছি বা পৃষ্ঠপ্রবাহ হচ্ছে। ঠিক আছে, পৃষ্ঠপ্রবাহ এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। চলো এরপরে যদি দেখি, এখানে মেঘ সৃষ্টিতে কিন্তু এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, চলো তারপরে দেখো আমাদের সারা পৃথিবীব্যাপী যে উদ্ভিদকুল রয়েছে, প্লান্টস রয়েছে, সে প্লান্টসদের বেঁচে থাকার জন্য কিন্তু এই জলচক্রের ভূমিকা অসীম। ওকে, তারপরে দেখো এই যে যে আমাদের জলচক্রটা চলছে বা অধঃক্ষেপণ হচ্ছে, সেটা যদি আমরা দেখি, তার প্রায় 7% কি হচ্ছে না আমাদের সমুদ্রে কিন্তু রিটার্ন আসছে জল। বোঝা গেল? তারপরে দেখো এই জলচক্রের যদি আমরা প্রধান অংশ দেখি, তাহলে আমরা কি পাবো, এই যে যতগুলো ঘটনা ঘটছে তার পেছনে প্রধান অংশ কিন্তু কি হয়ে যাবে, সমুদ্র হয়ে যাবে। তাহলে জলচক্রের প্রধান অংশ কে, জলচক্রের প্রধান অংশ আমাদের সমুদ্র। ওকে, এবার চলে আসো, তাহলে আমরা প্রথমে নদী পেলাম, নদীর পরে আমরা জলচক্র পেলাম, জলচক্রের পরে এবার আমরা কিছু টার্ম জেনে নেব যেগুলো নদীর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই টার্মগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেব। তো প্রথমেই দেখো, নদী যেখান থেকে উৎপত্তি লাভ করে, নদী যেখান থেকে উৎপত্তি লাভ করে, এই যে আমাদের গঙ্গা নদী যেমন কোথার থেকে উৎপত্তি লাভ করেছে, গঙ্গোত্রী গঙ্গোত্রী গোমুখ থেকে উৎপত্তি লাভ করেছে, তাই না? গঙ্গোত্রী গোমুখ হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। এই যে গঙ্গোত্রী গোমুখ হিমবাহ যেখান থেকে উৎপত্তি লাভ করছে, নদী যেখান থেকে উৎপত্তি লাভ করে, সেই জায়গাটাকে আমরা কি বলি, নদীর উৎস, নদীর উৎস বলি। ওকে, এবার চলে আসো, আমরা নদীর উৎসস্থল পেয়ে গেলাম। এবার আমরা পাবো মোহনা। এখান থেকে নদী উৎপত্তি লাভ করেছিল, গঙ্গা নদী উৎপত্তি লাভ করে কোথায় মিশেছে, বে অফ বেঙ্গলে গিয়ে মিশেছে, অর্থাৎ বঙ্গোপসাগরে মিশেছে। বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। এই যে যে জায়গাটায় এসে যে বা সমুদ্রে যেখানে এসে মিলিত হচ্ছে, এই জায়গাটাকে আমরা কি বলবো, মোহনা। কি বলবো, মোহনা। বোঝা গেল? এবার চলে আসো, নদী যে খাতের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, যার মধ্যে দিয়ে নদীর জলটা প্রবাহিত হচ্ছে, সেই খাতটাকে আমরা বলবো নদী খাত। কি বলবো সেটাকে, সেটাকে আমরা বলবো নদী খাত। ওকে, এরপর চলে আসো, নদী খাতের পরে আমরা পাবো হচ্ছে নদী উপত্যকা। যে নদী খাতটা বা আমাদের যে সংকীর্ণ অঞ্চলের মধ্যে দিয়ে নদীটা প্রবাহিত হয়, যেমন আমার পার্বত্য অঞ্চলে আই আকৃতি উপত্যকা দেখতে পাওয়া যায়, ভি আকৃতির উপত্যকা। অ্যাকচুয়ালি এই যে যে সংকীর্ণ অঞ্চলের মধ্যে দিয়ে, এই যে জায়গা দিয়ে, যে জায়গার মধ্যে দিয়ে নদী প্রবাহিত হচ্ছে, এই জায়গাটাকেই আমরা কি বলবো, নদী উপত্যকা। নদী উপত্যকা আমরা বলবো। ঠিক আছে, নদী উপত্যকা কি ধরনের হয়, আই হয়, ভি হয়, ইউ হয়। এই তিন ধরনের নদী উপত্যকা আমরা জেনারেলি দেখতে পাই। ঠিক আছে, এবার চলে আসো, নদী উপত্যকার বরাবর উপত্যকা অঞ্চল যদি বলি, নদীর যে অঞ্চল দিয়ে, এই যে উপত্যকা যে অঞ্চল দিয়ে প্রবাহিত হচ্ছে, এর দুপাশের অঞ্চলকে কি বলা হয়, নদী উপত্যকা অঞ্চল কিন্তু বলা হয়ে থাকে। এই যে যে অঞ্চলটা, এই অঞ্চলগুলোকে কি বলা হয়, নদী উপত্যকা অঞ্চল কিন্তু আমরা বলে থাকি। ওকে, চলো এবার যদি বলি দোয়াব অঞ্চল। কি অঞ্চল, দোয়াব অঞ্চল। দোয়াব অঞ্চল কাকে বলবো, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল। যেমন ধরো এই যে আমাদের গঙ্গা নদী বয়ে এসছে, আর আমাদের যমুনা নদী এসে গঙ্গার সাথে মিলিত হয়েছে কোথায়, প্রয়াগরাজে, তাই না? প্রয়াগরাজে মিলিত হয়েছে, এই জায়গাটাতে মিলিত হয়েছে। এই যে মাঝের জায়গাটা, এই যে মাঝের জায়গাটা, দুটি নদীর মাঝের যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা কি বলবো, দোয়াব অঞ্চল বলবো। ওকে, চল নেক্সট আমরা বলবো শাখা নদী।
এই যে একটা মূল নদী ধরো প্রবাহিত হচ্ছে, এই মূল নদী থেকে যখন একটা নদী বাইরে বেরিয়ে যাবে, এই মূল নদী থেকে যখন বেরোবে তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো শাখা নদী। শাখা নদী, মূল নদী থেকে যখন বেরোবে তখন সেটাকে আমরা কি বলবো? শাখা নদী। কিন্তু দেখো গঙ্গার সাথে এসে কে মিলিত হয়েছে? যমুনা, তাই না? গঙ্গায় এসে মিলিত হয়েছে, তখন আমরা এটাকে কি বলবো? উপনদী। তাহলে মূল নদীর সাথে যদি কোনো নদী এসে মিলিত হয়, এইভাবে ধরো মিলিত হয়েছে, তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে আমরা বলবো উপনদী। ওকে, চলো, তাহলে আমরা শাখা নদী জানলাম, উপনদী জানলাম। এরপরে আমরা জানবো ধারণ অববাহিকা। কি হবে? পার্বত্য অঞ্চলে একটি নদীর উপনদীগুলো যতদূর পর্যন্ত বিস্তৃত হবে সমস্ত অঞ্চলকে আমরা কি বলবো? ধারণ অববাহিকা। ব্যাপারটা কি? ধরো একটা নদী এইরকম বয়ে চলে গেছে, তার শাখা নদী বেরিয়েছে, তাতে উপনদী এসে মিলিত হয়েছে, শাখা নদীর থেকেও নদী বেরিয়েছে, উপনদীর থেকে নদী বেরিয়েছে। এই যে টোটাল যে অঞ্চলটা জুড়ে রয়েছে না, এই অঞ্চলটাকে আমরা কি বলবো? এই টোটাল অঞ্চলটাকে আমরা বলবো ধারণ অববাহিকা। নদীর ধারণ অববাহিকা আমরা কিন্তু বলবো। ওকে, এবার চলে আসো নদী সঙ্গম। দেখো একটু আগে আমি যেটা দেখাচ্ছিলাম যে নদী কোথায় এসে মিলিত হবে? মোহনায় এসে মিলিত হবে। কিন্তু একটা মূল নদীতে যখন একটা উপনদী এসে মিলিত হবে, যেমন গঙ্গায়, এটা আমাদের গঙ্গা নদী, গঙ্গায় এসে মিশেছে কে? যমুনা। কোথায়? প্রয়াগরাজে। এই যে প্রয়াগরাজে এসে মিলেছে, এই জায়গাটাকে আমরা কি বলবো? সঙ্গম। এই জায়গাটাকে আমরা কি বলবো? সঙ্গম। অর্থাৎ উপনদী মূল নদীতে এসে যেখানে মিলিত হয়, সেই জায়গাটাকে আমরা কি বলবো? সেই জায়গাটাকে আমরা বলবো সঙ্গম। ওকে, চলো, যেমন আমাদের এলাহাবাদে প্রয়াগরাজ, যেটাকে আমরা প্রয়াগরাজ বলে জানি, সেটাকে আমরা কি বলি? সঙ্গম অঞ্চল বলে জানি। ওকে, চলো, এরপরে আমরা আরো কয়েকটা বৈশিষ্ট্য জেনে দেবো। সেটা হচ্ছে প্রথমে রিভার বেসিন, নদী অববাহিকা। নদী অববাহিকা কি? একটি উপনদী, শাখা নদী যতদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে সমস্ত অঞ্চলকে নদী অববাহিকা বলা হবে। কেমন দেখো, সাপোজ ধরো এইরকম একটা অঞ্চল রয়েছে, এইরকম একটা অঞ্চল, এই অঞ্চল, এটা ধরে নাও একটা বিস্তীর্ণ অঞ্চল, এই বিস্তীর্ণ অঞ্চল, এর উপর দিয়ে মূল নদী বয়ে গেছে, এখান থেকে শাখা নদী বয়ে গেছে, এখানে এসে উপনদী মিলিত হয়েছে। এই যে টোটাল অঞ্চলটা, এই টোটাল অঞ্চলটাকে আমি কি বলবো? নদী অববাহিকা। এই টোটাল অঞ্চলটাকে আমি কি বলবো? নদী অববাহিকা। যেমন পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা হলো আমাজন নদী অববাহিকা। এটা কিন্তু মাথায় রাখবে। পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা হলো আমাজন নদী অববাহিকা। আমাজন নদী অববাহিকা, ঠিক আছে? এবার চলে আসো, আর একটা জিনিস আমাদের এখান থেকে জানতে হবে, সেটা হলো জলবিভাজিকা। জলবিভাজিকা কি? যে উচ্চভূমি দুই বা তার বেশি নদী গোষ্ঠী দ্বারা পৃথক করা হবে, তখন সেটাকে আমরা কি বলবো? জলবিভাজিকা। যেমন দেখো এইখানেই আমি যদি ছবিটা দেখাই, তাহলে এইরকম দাঁড়াবে। দেখো কোনো একটা ল্যান্ড মাস ধরো রয়েছে এইরকম, এই ভূভাগটা, তো এইখানে একটা নদী চলে গেছে, এই একটা নদী চলে গেল, এই যে একটা চলে গেল, এইভাবে দেখো কি হয়েছে, দুই বা তার বেশি যখন একটা ল্যান্ডমাসকে ভাগ করবে, তখন সেটাকে আমরা কি বলবো? জলবিভাজিকা। জল দ্বারা বিভাজিত হয়েছে এই অংশগুলো। যদি এটাকে এ ধরি, এটা এই অঞ্চলটাকে বি ধরি, এটাকে সি ধরি, এটাকে ডি ধরি, এটাকে ই ধরি, দুই বা ততোধিক ভাগে বিভক্ত হয়েছে। এই যে অঞ্চলটা, এটাকে আমরা কি বলবো? জলবিভাজিকা। তাহলে কি বলবো? দুই বা তার বেশি নদীকে পৃথককারী যে উচ্চভূমি রয়েছে, সেটাকে আমরা জলবিভাজিকা বলি। বেশিরভাগ এটা কোথায় দেখতে পাওয়া যায়? পার্বত্য অঞ্চলে দেখতে পাওয়া যায়। এই যে জলবিভাজিকা কোথায় দেখতে পাওয়া যায়? পার্বত্য অঞ্চলে দেখতে পাওয়া যায়। যেমন আমাদের ভারতবর্ষের হিমালয় পার্বত্য অঞ্চল, সেখানে কিন্তু
আমাদের কি দেখতে পাওয়া যায়, জলবিভাজিকা দেখতে পাওয়া যায়। বিন্ধ্য পর্বত, সেখানেও কিন্তু আমরা জলবিভাজিকা দেখতে পাবো। পশ্চিমঘাট পর্বতমালা, সেখানেও কিন্তু আমরা কি দেখতে পাবো, জলবিভাজিকা দেখতে পাবো। এশিয়ার বিভিন্ন পার্বত্য ভূমি, সেখানেও আমরা জলবিভাজিকা দেখতে পাবো। বোঝা গেল? এবার চলে আসো, এরপরে আমরা আরো দুটো টার্ম জানবো, সেটা হচ্ছে নদ আর নদী। নদ কি না, যে সকল নদীতে প্রচুর জলধারা থাকে বা খরস্রোত থাকে সেই সমস্ত নদীকে আমরা কি বলি, নদ বলে জানি। যেমন আমাদের দামোদর নদ, ঠিক আছে। তারপরে কি, নদী কি, যেখানে জলপ্রবাহ থাকে কিন্তু সেইভাবে জলের স্রোত থাকে না, মানে জলের স্রোত থাকে কিন্তু নদীর মতো এত খরস্রোত থাকে না, তাকে নদের মতো এত খরস্রোত থাকে না, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো নদী। অ্যাকচুয়ালি এটা হচ্ছে পুরুষ ফর্ম, এটা হচ্ছে স্ত্রী ফর্ম। পুরুষ ফর্ম আর এটা হচ্ছে স্ত্রী ফর্ম। এবার চলে আসো আরো দুটো টার্ম, একটা হচ্ছে নিত্যবহ নদী, আর একটা হচ্ছে অনিত্যবহ নদী। নিত্যবহ নদী কি, যে নদীতে সারা বছর জল থাকে, বিশেষ করে বরফ গলা জলে পুষ্ট নদীকে আমরা কি বলি, নিত্যবহ নদী বলি। কারণ বরফ গলা জলের পুষ্ট নদীতে সারা বছর কি থাকে, সারা বছর জল থাকে। নিত্যবহ মানে প্রতিদিন প্রবাহিত হয় বা সারা বছর প্রবাহিত হয়, সেটাই হচ্ছে নিত্যবহ। অনিত্যবহ মানে কি, সারা বছর জল থাকে না, যে সকল নদীগুলি জেনারেলি বর্ষার জলে পুষ্ট। কিসের জলে পুষ্ট, বর্ষার জলে পুষ্ট নদী, তাদেরকে আমরা কি বলবো, অনিত্যবহ নদী বলবো। যেমন নিত্যবহ নদীর একটা উদাহরণ হলো গঙ্গা নদী। কি নদী, গঙ্গা নদী হচ্ছে নিত্যবহ নদীর উদাহরণ। অনিত্যবহ নদী যদি আমরা দেখি, তাহলে আমরা কি পাবো, দক্ষিণ ভারতের যে সমস্ত নদীগুলো রয়েছে সেগুলো ম্যাক্সিমামই আমাদের কি না, অনিত্যবহ। ঠিক আছে, এবার চলে আসো, এখান থেকে কয়েকটা জিনিস আমাদের জানতে হবে যেগুলো আমাদের এক্সাম অ্যাসপেক্টে খুব গুরুত্বপূর্ণ। প্রথম কথা, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা আমরা কি জেনেছি, আমাজন জেনেছি, তাই না। আমাজন কি, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা। এটা যদি আমাদের ভারতের দেখি, তাহলে ভারতের বৃহত্তম নদী অববাহিকা হয়ে যাবে গঙ্গা। ভারতের বৃহত্তম নদী অববাহিকা কি হয়ে যাবে, গঙ্গা। পৃথিবীর দীর্ঘতম নদী যদি আমরা চলে আসি, যে পৃথিবীর দীর্ঘতম, লংগেস্ট রিভার, দীর্ঘতম নদী, তাহলে আমাদের কি হয়ে যাবে, নীল নদ কিন্তু হয়ে যাবে। পৃথিবীর ক্ষুদ্রতম নদী মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে ডি নদী। কি নদী, ডি নদী। ইউএসএ তে রয়েছে বা মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে পৃথিবীর ক্ষুদ্রতম নদী। দুটি নদীর মিলনকে আমরা কি বলেছিলাম, যে ধরো এই যে গঙ্গা প্রবাহিত হচ্ছে, এখানে এসে যমুনা মিলিত হলো, এটাকে আমরা কি বলেছিলাম, এটাকে আমরা বলেছিলাম সঙ্গম। ঠিক আছে, চলে আসো, ভারতের দীর্ঘতম নদীর নাম কি, ভারতের দীর্ঘতম নদীর নাম হচ্ছে গঙ্গা। কত কিলোমিটার আমি বলেছিলাম, 2500 কিলোমিটার। ওকে, আদর্শ নদী কাকে বলে, যার তিনটি গতি বিদ্যমান, ঠিক আছে, তাকে আমরা কি বলি, আদর্শ নদী বলি। শাখা নদী কাকে বলে, মূল নদীর থেকে যদি নদী বেরিয়ে যায় তাহলে আমি সেটাকে কি বলি, শাখা নদী বলে থাকি। বোঝা গেল? তো এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা নদীর যে বিভিন্ন ভূমিরূপগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তত সময়ের জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। জয় হিন্দ, জয় ভারত।